সব বিভাগে হাইকোর্ট বেঞ্চ স্থাপনে একমত সব দল, বললেন বিএনপির সালাউদ্দিন। রাষ্ট্রপতির ক্ষমা স্বচ্ছ করার উদ্যোগ। অভ্যুত্থানের পর লুট ৮০% অস্ত্রই উদ্ধার হয়েছে, জানালো সেনাবাহিনী। মব হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার ঘোষণা। কুমিল্লায় মাদক ব্যবসার অভিযোগে গণপিটুনিতে মা ও 2 ছেলে মেয়ের মৃত্যু। মবের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস পুলিশের। লালমনিরহাটে পাটগ্রাম থানায় হামলা করে 2 আসামি ছিনতাই। পুলিশ সহ আহত 20 জন। মামলা হয়নি, নেই গ্রেপ্তারও। স্বাগত সংবাদ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। রাষ্ট্রপতির ক্ষমা ও বিচার বিভাগের বিকেন্দ্রীকরণে অধিকাংশ দল একমত হয়েছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পর রাজনৈতিক দলের নেতারা এসব কথা জানান। সকাল 10:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হয়। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা করছে ঐকমত্য কমিশন। এই পর্বে মৌলিক সংস্কারের 20টির মতো প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত মাত্র 2টি বিষয়ে ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলোর, আর কয়েকটি বিষয়ে আংশিক ঐকমত্য হয়েছে। তবে কোনো বিষয় এখনও আলোচনার টেবিল থেকে বাদ দেওয়া হয়নি। জুডিশিয়ারির একটা মতামত নেওয়া হবে, সবাই সুশীল সমাজের মতামত নেওয়া হবে, নিয়ে সেই আইনটা একটা ভালো সমৃদ্ধ আইনে পরিণত করা হবে। আমরা মনে করি যদি পলিটিক্যাল উইল কাজ করে, সেই প্রয়োজনীয় বরাদ্দ, আইনজীবী সহ অন্যান্য প্রাতিষ্ঠানিক যে সুযোগগুলো আছে সেগুলোকে বৃদ্ধি করা সম্ভব। আমরা মনে করি এ ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দলের চিন্তার ঐক্য আছে। সব বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপন এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 9ম দিনের আলোচনা শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দিনভর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের 9ম দিনের বৈঠক হয়। এতে 2টি প্রস্তাবে সব দল একমত হয়েছে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তবে শুধু বিভাগীয় শহর নয়, জেলা পর্যায়েও হাইকোর্টের বেঞ্চ থাকতে পারে বলে প্রস্তাব দিয়েছে বিএনপি। বিভিন্ন দলের সাথে একমত হয়ে প্রতি বিভাগে হাইকোর্টে স্থায়ী বেঞ্চ স্থাপনের বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর কথা জানান সালাউদ্দিন আহমেদ। চাকরি গেলে হবে না, তাদের ক্রিমিনাল অফেন্সের জন্য বিচারও করতে হবে। যদি আমরা সেটা নিশ্চিত করতে পারি, তাহলে পরে অ্যাকচুয়াল ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কার্যকর হবে। আদারওয়াইজ এই ফেসিস্টদেরকে বহাল রেখে আপার এবং লোয়ার জুডিশিয়ারিতে যতই আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি করি না কেন, সেটার বেনিফিশিয়ারি এরাই হবে। আমাদের সেটা ক্লিয়ার বক্তব্য। জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়নের পক্ষে নয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সরকারের এমন সব পদক্ষেপ নেওয়া উচিত যেটা দেশ ও জনগণের কল্যাণ বয়ে আনে। জানান, সতর্কতার সঙ্গে আগামী রাজনীতি ও গণতন্ত্র উত্তরণের পথ যাতে মসৃণ রাখা যায়, সেই পথেই হাঁটছে বিএনপি। আলোচনা করে নীতিমালা চূড়ান্ত করার আহ্বান জানায় বিএনপি। সামনে জাতীয় নির্বাচন থাকায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান অভিযোগ করেন, বড় মোবাইল কোম্পানিকে সুযোগ করে দিতে টেলিকম নীতিমালা গ্রহণ করা হয়েছে। বড় মোবাইল কোম্পানিকে এন্টারপ্রাইজ ব্রডব্যান্ড বাজারে প্রবেশ করতে দিলে ছোট কোম্পানিগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং একচেটিয়া পরিবেশ তৈরি হবে। এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। গুমের অভিযোগ ওঠা সেনা সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে, প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে সেনা সদরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মিলিটারি অপারেশনসের পরিচালক কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি আরও জানান, জুলাই অভ্যুত্থানের পর লুট হওয়া অস্ত্রের 80% উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, মব সন্ত্রাস, কেএনএ কার্যক্রম সহ নানা বিষয়ে সেনাবাহিনীর অবস্থান তুলে ধরা হয়। সেনাবাহিনী মব ভায়োলেন্সের ঘটনার সাথে সম্পৃক্ত। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাহিনীর চলমান অভিযানে বান্দরবানে কেএনএ সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার ভোরে অভিযানে 2 জন মেজর পদমর্যাদার কেএনএ সদস্য নিহত হয়েছে। কেএনএফ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে এবং ভোরের দিকে 2 জন সদস্য কেএনএ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং এছাড়াও 3টি এসএমজি, একটি চাইনিজ রাইফেল এবং 364 রাউন্ড অ্যামুনিশন পাওয়া গিয়েছে। দেশ জুড়ে কিশোর অপরাধ নিয়ন্ত্রণেও অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গত 1 মাসেই 56 জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন জেলায়। সেই সাথে সেনা সদস্যদের বিরুদ্ধে ওঠা গুম অপহরণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সেনাবাহিনী জানায়, প্রমাণ মিললে দোষীদের ছাড় দেওয়া হবে না। কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সহিংসতা বা অনিয়ম ঠেকাতে নির্বাচন কমিশনের নির্দেশনার অপেক্ষায় রয়েছে সেনাবাহিনী। সেনা কর্মকর্তারা জানান, যে কোনো মুহূর্তে মাঠে নামার মতো প্রস্তুতি তাদের রয়েছে। আমরা নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছর পেরুলেও এখনও থামেনি জুলাই গণ অভ্যুত্থানে স্বজন হারানোর কান্না। তরুণ তাজা প্রাণের মুহূর্তেই নিথর হয়ে যাওয়ার সেই বিভৎস ছবি দুঃস্বপ্ন হয়ে তারা করছে শহীদ পরিবারগুলোকে। তাদের একটাই চাওয়া, খুনিদের দ্রুত বিচার, বৈষম্যহীন আর দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। 2 বোনের কাঁধে ভাইয়ের মরদেহ, যে দৃশ্য কাঁদিয়েছে পুরো দেশকে। শহীদ রাব্বি শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। গণঅভ্যুত্থানের শুরু থেকে শরীয়তপুরে আন্দোলনের মাঠে ছিলেন অকুতোভয়। পরে চলে আসেন ঢাকায়। এখানে এসেও সম্মুখ সারিতে সোচ্চার ছিলেন স্বৈরাচার পতনের আন্দোলনে। প্রতিদিনই ও আন্দোলনে যেত, প্রতিদিনই আবার চলেও আসতো। 10টার মধ্যে চলে আসতো বাসায়। রেগুলার আন্দোলনে গেলেও 10টার মধ্যে চলে আসতো। ইভেন্ট ও আসার পর আমাকে দেখাতো, এগুলো হয়েছে, ওইখানে এগুলো হয়েছে। 4 আগস্ট বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান আন্দোলনে। সেই রাতে আর বাসায় ফেরা হয়নি। পরের দিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেখেন আদরের 17 বছর বয়সী ছোট ভাইয়ের নিথর দেহ। অথচ এখনো আটক হয়নি খুনিরা। আমার ভাই যে ওইখানে পড়া, কেমন জানি স্তব্ধ পাথর হয়ে গেলাম যে ওকে তো না কখনো একটা থাপ্পড় দেওয়ার প্রয়োজন হয়নি, যে এতটা ডিসিপ্লিন একটা বাচ্চা ছিল। 17 বছরের নাফিজের বুলেটবিদ্ধ দেহ থেকে রক্ত ঝরছে অঝরে। রিকশার রডটি হয়তো ধরেছিলেন শেষ নিঃশ্বাসের আগ মুহূর্তে। ছবিটি দেখে সেদিন কেঁদেছিল পাষাণ হৃদয়ও। বাংলাদেশ নৌবাহিনী কলেজের প্রথম বর্ষের ছাত্র নাফিস ফার্মগেটে গুলিবিদ্ধ হন। এক রিকশাওয়ালা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসায় বাধা দেয় আওয়ামী সন্ত্রাসীরা। তাড়াতাড়ি যা, আরেক পুলিশ গুলি করে দেবো। 4 আগস্ট রাতে পত্রিকার পাতায় রিকশায় ছেলের নিথর দেহের ছবি দেখে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ছুটে যান বাবা। আমি দেখি আমার ছেলে হাসি মুখে চাই আছে, মাথা পতাকা বাঁধা। তখন আমি ফিজিং গাড়িতে তোলার পরে আমি বলি যে আল্লাহ ওকে ধৈর্য ধারণ করার তৌফিক দিলে আমি আমার ছেলের লাশটা যেন দাফন করতে পারি। শরীফ আরাফাত উত্তরা জামিয়া রওজাতুল উলুম মাদ্রাসার 5ম শ্রেণীর শিক্ষার্থী। স্বৈরাচার পতনের 5 আগস্ট রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হন। এরপর 4.5 মাস চিকিৎসা, কিন্তু শেষ রক্ষা হয়নি। শহীদ হন 23 ডিসেম্বর। আমি আহ্বান জানাবো যেন অবশ্যই আসামিদের রক্তের মূল্যায়ন করে তারা যেন অবশ্যই আসামিদেরকে বিচারের আওতায় আনে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন সহস্রাধিক। শিশু থেকে শুরু করে সকল বয়সীরা এই তালিকায়। জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে, স্বৈরশাসক শেখ হাসিনার সরাসরি নির্দেশেই গুলি করে গণহত্যা চালানো হয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগ এনে গণপিটুনিতে মা ও তার 2 সন্তানকে হত্যার ঘটনা ঘটেছে।
এই ঘটনায় আহত একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বিক্ষুব্ধদের গণপিটুনির শিকার হন তারা। তবে যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিল মুরাদনগরের করইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবির বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, মায়ের সঙ্গে মাদক ব্যবসায় জড়িত ছিলেন তার ছেলে রাসেল মিয়া ও 2 মেয়ে জোনাকি আক্তার ও রুমা আক্তার। সম্প্রতি একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার বেশ কয়েকজনকে মারধর করে রুবির পরিবার। এর জেরে বৃহস্পতিবার সকালে রুবির বাড়িতে হামলা চালায় এলাকাবাসী। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলে রুবি ও তার 2 সন্তান রাসেল ও জোনাকি নিহত হন। গুরুতর আহত আরেক সন্তান রুমাকে উদ্ধার করে পুলিশ। আমার বিজ্ঞাতে আমার যে একটা আছে, আমার একটা মেয়ে আছে, আমি বিয়ে করছি 2 বছর, আমার বিজ্ঞাতে তারপর আমার জামাই দৌড়াইয়া ওই ফুসকুনি দিকে পড়ছে, হ্যান থেকে দৌড়ে আনছে। মাদক ও প্রতারণার মামলায় একাধিকবার রুবি গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে আবারও একই অপরাধে জড়ান রুবির পরিবার। তারপরও গণপিটুনিতে হত্যা কোনোভাবে কাম্য নয় বলছেন স্থানীয়রা। মানুষের বিরুদ্ধে রুবি করছে, টাকা নিয়ে এই বাড়ির কাজ করছে। হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। অপরাধী হয় তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা, বাট এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নিহতদের মরদেহ উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে 2 আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ সহ আহত হয় 20 জন। ভাঙচুর করা হয়েছে থানায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়। আসামি ছিনতাইকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। বুধবার রাতে পাটগ্রামের সরেওর বাজার এলাকায় মহাসড়কে চাঁদাবাজির সময় বেলাল ও সুহেল নামে 2 জনকে আটক করে পুলিশ। তাদের 1 মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটকদের মুক্ত করতে পাটগ্রাম থানায় হামলা চালায় একদল দুর্বৃত্ত। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় 20 জন আহত হয়। পরে বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুরে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থানা পরিদর্শন করেন। আসামি ছিনতাইয়ে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানান রংপুর রেঞ্জের ডিআইজি। ফুটেজে দেখে আইডেন্টিফাই করা হবে এই লোকগুলা কারা। কোনো দলীয় পরিচয় এখানে থাকবে না। দুষ্কৃতিকারী যে দলেরই হোক, তো কাজে আমরা ওইভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের উপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বাড়তে পারে এমন অপরাধের প্রবণতা, বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এরকম ঘটনা অনাকাঙ্ক্ষিত, দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতা নষ্ট করার একটি ঘটনা। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। আহতদের রংপুর মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোববার 10 মহরম পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এবার তাজিয়া মিছিলে ছড়ি, তরবারি ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। সকালে রাজধানীর লালবাগে হোসাইনি দালান প্রাঙ্গণে এসব কথা জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার। এছাড়া যানজট কমাতে তাজিয়া মিছিলের এলাকা এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য স্মরণীয় শোকের দিন পবিত্র আশুরা। 10 মহরম সব ইসলাম ধর্মাবলম্বীদের কাছেই ঐতিহাসিক। পবিত্র আশুরার নানা আয়োজন নিয়ে বিস্তারিত জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজধানী লালবাগে হোসাইনি দালান ইমামবাড়া প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে ডিএমপি। ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার জানান, এবার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইমামবাড়া সমূহের আশেপাশে এবং পার্শ্ববর্তী বিভিন্ন উঁচু ভবনসমূহের সাথে সাদা পোশাকে এবং ইউনিফর্মে পুলিশ উপস্থিত থেকে সার্বক্ষণিক নজরদারি সহ নিরাপত্তা ব্যবস্থা পালন করছে। তিনি জানান, মোতায়েন করা হবে কাউন্টার টেররিজম ইউনিটের ডগ স্কোয়াড, থাকবে সিসিটিভি ক্যামেরা ও সাইবার পেট্রোলিং।
যেসব রাস্তা দিয়ে তাজিয়া মিছিল যাবে সেসব এলাকায় 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ছড়ি, ভারী ব্যাগ নিয়ে মিছিলে যাওয়া যাবে না। নিষিদ্ধ হয়েছে আতশবাজিও। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস, ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে। এই মিছিলে অংশগ্রহণকারীরা যেন আতশবাজি বা পটকা ব্যবহার না করে। ডিএমপির নির্দেশনা মেনেই সব ধরনের আচার অনুষ্ঠান পালন হবে বলে জানিয়েছে হোসাইনি দালান কর্তৃপক্ষ। সব মিছিলগুলা শিডিউল অনুযায়ী যে রুট ছিল, সরকার আমাদেরকে আশ্বস্ত করলেন যে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিবেন, এইখানেও নিরাপত্তা দিবেন, হোসাইনি দালান ইমামবাড়ায়ও আমরা সেভাবেই অগ্রসর হইতেছি। আশুরায় যানজট এড়াতেও যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক দেশের 2 শেয়ার বাজার। বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক বেড়েছে 28.73 পয়েন্ট। প্রায় 2 মাস পর 500 কোটি টাকার ঘরে লেনদেন ঢাকার শেয়ার বাজারে। এ সময় শেয়ার দর বেড়েছে প্রায় 39 ভাগ প্রতিষ্ঠানের। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 99.26 পয়েন্ট। বৃহস্পতিবার দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 15 মিনিটে প্রধান সূচক বাড়ে 11 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চলতে থাকে সূচকের উত্থান পতন। তবে দিন শেষে ডিএসইএক্স সূচক 28.73 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4898 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয় 506 কোটি 18 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় 26 কোটি 65 লাখ টাকা। হাতবদলে অংশ নেয়া 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 154টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 181টি এবং অপরিবর্তিত 62টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় অগ্নি সিস্টেমস, তৃতীয় অবস্থানে মিডল্যান্ড ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম রূপালী ব্যাংক, দ্বিতীয় ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, তৃতীয় অবস্থানে সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 99.26 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 13,628 পয়েন্টে। লেনদেন 21 কোটি 45 লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল সংবাদ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে।